ধরা পড়ে গিয়ে স্বয়ংবর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বৈদেহী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজনাথ কৌশিকীকে বলতে থাকে, এই মেয়ে না হতে পারবে কারো মেয়ে, না হতে পারবে কারো বৌমা, আর না হতে পারবে কারো নিজের বউ। বুঝতে পেরেছিস? আর উৎসব, তোর বউ না হতে পারবে না, তোর সেন্টিমেন্টও কোনোদিনও ও বুঝতে পারবে না। তখন এই কথাতেই মেহেন্দি বলতে থাকে, ছাড়ুন তো আপনার এসব কথা। তারপরে কৌশিকী বলতে থাকে, শোনো, আমার চেয়ারে বসলেই না তুমি আমার যোগ্য হতে পারবে না, কোনোদিনও না। তখন মেহেন্দি বলে, আমি আজকে আপনার চেয়ারটা দখল করেছি, কালকে আপনার অফিসের চেয়ারটা আমি দখল করব, আপনি দেখে নেবেন। তখন কৌশিকী বলতে থাকে, ঠিক আছে, তোমার সেই আশা তুমি করে বসে থাকো, তোমার সেই আশা না কোনোদিনও ফলবে না। এই বলে কৌশিকী নিজের খাবারটা নিজের ঘরে দিয়ে যেতে বললেই, বলে চলে যেতে লাগলে স্বয়ংবকে দেখে কৌশিকী অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্বয়ংব, কি হয়েছে? তখন স্বয়ংব বলতে থাকে, জানেন তো বড়দি, একটা অনেক বড় কাণ্ড হয়ে গেছে। তখনই এই কথা শুনে দীবানাথ মুখার্জি বলতে থাকে, আবার কি হলো? তখন স্বয়ংভু বলতে থাকে, আমার মেয়েটার উপর বারবার হামলা হচ্ছে, আমার মেয়েটাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ তো কি হয়েছে? তখন স্বয়ংভু বলে, এবারও যে তুলে নিয়ে যেতে এসেছিল তার নাম হলো মিন্টু গোমস। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরে স্বয়ংভু বলতে থাকে, জানেন বড়দি, একটু আগেই মিন্টু গোমস খুন হয়েছে, সব প্রমাণ লোপাট করা হচ্ছে। তখন মিন্টু গোমসের খুন হওয়ার কথা শুনে মেহেন্দি চমকে যায় আর বলতে থাকে, কি, মিন্টু গোমস খুন হয়েছে? তখনই এই কথাতেই কৌশিকী মনে মনে বলতে থাকে, স্বয়ংভ, এই কথাটা তোমার চেপে যাওয়া দরকার ছিল। তুমি এই কথাটা মেহেন্দির সামনে বলে দিয়ে খুব বড় ভুল করে ফেলেছো। মেহেন্দি এই সব কিছুর সাথে জড়িত আছে, আমি জানি, সবকিছুর সাথে। এখনো আরো সতর্ক হয়ে যাবে। কি যে করলে, যাক, সেটা কোনো ব্যাপার না। তারপরে কৌশিকী বলতে থাকে, তুমি না একদম চিন্তা করো না স্বয়ংভ। তখন এই কথাতে রাজনাথ বলতে থাকে, আচ্ছা, এই কেসের কি তদন্ত হচ্ছে না? কে করছে এসব? তদন্ত হচ্ছে না? তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ তদন্ত হচ্ছে তো। তদন্ত করছে যে কিনা জগদ্ধাত্রীর পুরো বিরোধী ছিল, বাগচি। বাগচি এই কেসটা তদন্ত করছে। তাই আমি বুঝতে পারছি না কেসটা কি হতে পারে। তখন এই কথাতেই মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে হসপিটালে দাঁড়িয়ে আছে দিব্যা সেন। তখনই ডক্টর সেখান দিয়ে যাচ্ছিল। তখন ডক্টরকে দেখেই দিব্যা বলতে থাকে, মিসেস গুহ। তখন ডক্টর বলে, হ্যাঁ আপনি এখানে? তখন দিব্যা সেন বলতে থাকে, হ্যাঁ আপনার সাথে একটু কথা ছিল। তখন ডক্টর বলতে থাকে, দেখুন, আপনার সাথে অনেকবার কথা বলা আমার হয়ে গেছে, পুলিশের কাছেও আমার স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, এমনকি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কাছেও আমার স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, তাহলে আপনি আর কি জানতে চান? তখনই দিব্যা বলতে থাকে, আপনার তো দেখছি অনেক তাড়া। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ দেখুন, অনেক ক্রিটিক্যাল রোগী আমার জন্য অপেক্ষা করছে, আপনার এসব বাজে কথা শোনার মতন আমার সময় নেই। তখন দিব্যা বলতে থাকে, আপনাকে আমি এমন কি বললাম যে আপনি এরকম রেগে গেলেন? আসলে এই যে এখানে জগদ্ধাত্রী সান্যাল আর তার মেয়ে এখানে এই যে রয়েছে, তাই মেয়েটাকে বারবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তা কে করছে এসব? আর সেদিন এই হসপিটালে গুলি চলেছিল, ৩ জন মানুষ মারা গেছে। এ কিছু কে, এই সবকিছু কে করছে? কে করছে সবকিছু? বাচ্চাটাকে কে বাঁচাচ্ছে বলুন তো? তখন ডক্টর বলে, আপনি কি পাগল? আপনি আমাকে এসব কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি ডক্টর। আমি কোনো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে চাকরি করি না। বুঝতে পেরেছেন? আপনি এসব কথা পুলিশকে জিজ্ঞাসা করুন। আপনি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের লোকজনকে জিজ্ঞাসা করুন। আপনার সাংবাদিকদের জিজ্ঞাসা করুন। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? তখন দিব্যা বলতে থাকে, শুনুন, এই হসপিটালের সবকিছু লুকোনো আছে। সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। সেই যে মানুষগুলো খুন হয়েছে তার কোনো তথ্য নেই। যার কারণে আমি পত্রিকা ছাপাতে পর্যন্ত পারিনি। কারণ সেটা জনগণের কাছ থেকে লুকোনো হয়েছে। কেন? এত লুকোচুরি কেন? তখন ডক্টর বলে, সেটা আপনি খুঁজে বের করুন না। সেটা তো দেখার দায়িত্ব আমার না। আর দেখুন, এসব প্রশ্ন করতে আপনি আর কখনো আসবেন না। এই বলেই ডক্টর চলে গেলেই তখন দিব্যা বলতে থাকে, এই হসপিটালে কিছু না কিছু তো চলছে। কিছু না কিছু তো আছে। সেটা আমাকে জানতে হবে। ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে ফোন করে দিব্যা। তখন মেহেন্দি সেই জগদ্ধাত্রীর অস্থি কলসের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন দিব্যা বলতে থাকে, আসলে ডক্টরের সাথে কথা বললাম। তার মুখ থেকে না কিচ্ছু বের হলো না, কিচ্ছু না। বাচ্চাটাকে তুলে নিতে হবে। তখন মেহেন্দি বলে, না, বাচ্চাটাকে এখন তোলা যাবে না। কিছুতেই তোলা যাবে না। তখন দিব্যা বলতে থাকে, কি বলছো তুমি? তখনই মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ, বাচ্চাটাকে তুলতে যাওয়া যাবে না। বাচ্চাটাকে যেই লোকটা তুলতে গিয়েছিল, মিন্টু গোমস, সে কিন্তু খুন হয়েছে। তাকে খুন করা হয়েছে। তাই কেসটা এখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু তদন্ত করা হচ্ছে। তাই এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে। তখন দিব্যা বলে, ও আচ্ছা, খুন হলো কি করে? তখন মেহেন্দি বলে, সেটা জানি না। তবে খুন হয়ে গেছে।
তাই এবার আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। তখনই দিব্যা বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে। তখন এই কথাতেই মেহেন্দি বলতে থাকে, বাচ্চাটার জায়গায় কেউ পুতুল রেখে দিয়েছিল আর তোয়ালে পেঁচিয়ে রেখেছিল, যার কারণে জানা যায়নি। তাই এই সবকিছুর পেছনে কিন্তু কেউ না কেউ আছে, সেটা আমাদের নজর রাখতে হবে। ওই ডক্টরের গতিবিধি দিকে নজর রাখুন। তখন এই কথা বলে দিব্যা বলতে থাকে, ঠিক আছে, এই প্রপার্টি কিন্তু অর্ধেক আমার অর্ধেক তোমার, মনে থাকবে তো? তখন এই কথা বলে ফোনটা রেখে দিলেই তখন জগদ্ধাত্রী সবটা শুনতে থাকে। তারপরে সেখান থেকে দিব্যা চলে গেলে জগদ্ধাত্রী সামনে আসে। তখন ডক্টর বলতে থাকে, আপনি আবার বাইরে এসেছেন, বারবার কেন আপনি বাইরে আসছেন বলুন তো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ডক্টর আপনি তো জানেন এখানে আমার মেয়ে আছে, তাই আপনি তো একজন মা, আপনি তো জানবেন যে সন্তানের জন্য একজন মায়ের কেমন লাগতে পারে। এই কত ফিটের মধ্যেই তো আমি আছি, আমার 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 গতিবিধি এই পর্যন্তই। তখন এই কথাতে ডক্টর বলতে থাকে, হ্যাঁ তাই তো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, এই যে মেশিন দেখছেন, এই মেশিনের সাহায্যে আমি সবকিছু শুনতে পাই। তখন ডক্টর অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? আপনার এখন এই ইলেকট্রিক ডিভাইস গুলো ব্যবহার করা উচিত নয়। তখন জগদ্ধাত্রী বলে, দেখুন, সবার লুকোনো কথাগুলো আমি শুনতে পাই। আমার অস্থি কলসের মধ্যে যে সেই যন্ত্র আছে, যা দিয়ে আমি সব কথা শুনে ফেলেছি। তখনই ম্যানান আসে। ম্যানান আসলেই জগদ্ধাত্রী বলতে থাকে, ওই দিব্যা সেনের উপরে নজর রাখতে হবে। তখনই ম্যানান বলতে থাকে, হ্যাঁ, আমার লুক ফিট করা হয়ে গেছে। ওই দিব্যা সেন কোথায় কখন যাচ্ছে সবকিছু আমাদের কাছে পৌঁছে যাবে। তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি। এখনো মেহেন্দির সাথে দেখা করতে যাবে। ওদের লাস্ট টার্গেট হলো কৌশিক মুখার্জি। যা শুনে অবাক হয়ে যায় সবাই। ওইদিকে দেখা যাবে অস্থি কলসের সামনে স্বয়ংবর কাঁদতে থাকে, কান্নায় ভেসে যেতে থাকে আর নিজেদের কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে জগদ্ধাত্রীর সাথে। ঠিক তখনই সেখানে বৈদী মুখার্জি চলে আসে। এসে বলতে থাকে, স্বয়ংব, তোমাকেও এই ঘর থেকে মেহেন্দি বের করে দিয়েছে? বের করে দিয়েছে? তখন স্বয়ংব বৈদী মুখার্জিকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি এখানে? তখন বৈদী বলতে থাকে, হ্যাঁ আমি এখানে। তোমাকেও এই বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিচ্ছে? একে একে বাড়ি থেকে সবাইকে বের করে দেবে? না, সেটা হতে দেওয়া যাবে না। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুমি এখান থেকে কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় স্বয়ংবর। তখন বৈদেহী বলতে থাকে, এ সবকিছু গ্রাস করতে চাইছে মেহেন্দি। না হলে জগদ্ধাত্রীর খুনের ব্যাপারে আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের সবাইকে কোর্টে নিয়ে গেল, আমাদের বিরুদ্ধে মামলা করেছে, আমাদের সবাইকে জেল খাটানোর ব্যবস্থা করেছে। তুমি কিচ্ছু করবে না? তুমি তুমি কোর্টে যাও, তুমি কোর্টে গিয়ে মেহেন্দির বিরুদ্ধে মামলা করো। তুমি বলো যে এই কোনো কিছুই সম্ভব নয়, এই কোনো কিছু আমরা করিনি, মেহেন্দি মিথ্যে কথা বলছে। তখন এই কথাতে স্বয়ংভু অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর স্বয়ংভূকে অনেক কথা বলে ভুলাতে থাকে বৈদেহী মুখার্জি আর বলতে থাকে, হ্যাঁ তুমি তো এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র, তুমি তো এই পরিবারের বড় ছেলে, তোমার একটু দায়িত্ব আছে তো, এই পরিবারটা তো তোমার। তখন স্বয়ংভূ অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তারপরেই সেখানে সানভি চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ স্বয়ংভূদা, আমাদের বাঁচাও, তুমি বাঁচাও, সবাইকে বাঁচাও, সবকিছু তোমার হাতে। তুমি প্লিজ, তুমি কোর্টে গিয়ে মামলা করো ওই মেহেন্দির বিরুদ্ধে, আমরা সবাই তোমার পাশে আছি। তারপরেই এই বললেই বৈদেহী জগদ্ধাত্রীর অস্থি কলসের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি স্বয়ংভূকে বোঝাও, স্বয়ংভূকে বলো যেন ও মেহেন্দির বিরুদ্ধে লড়াই করে, ওই একমাত্র পারবে, তুমি বলো। ঠিক তখনই স্বয়ংভূ বলতে থাকে, মিস মুখার্জি আপনি কান্না করছেন? তখনই বৈদেহী আসে আর এসে বলতে থাকে, মিস মুখার্জি নয়, মা বলো, মা বলো, আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে মা বলো, তুমি আমাকে মা বলো, আমি যে তোমার মা, আমি তোমার মা হতে চাই, তুমি প্লিজ আমাদেরকে বাঁচাও, এটা তো তোমার পরিবার। তখন এই বলে স্বয়ংবরকে জড়িয়ে ধরে বৈদেহী। বৈদেহী ধরে কাঁদতে থাকলে তখন মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে, বাহ, আপনার অভিনয় দেখে না অভিনেতারাও লজ্জা পাবে, ভালো অভিনয় করতে পারেন আপনি। শুনুন, আপনি যদি মনে করেন স্বয়ংবদাকে ব্যবহার করে আমার পিছনে লেলিয়ে দিয়ে আপনারা বেঁচে যাবেন, তা কিন্তু পারবেন না, কারণ স্বয়ংবদা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তখন স্বয়ংবর বলতে থাকে, কি বলছো তুমি, কি বলছো, এটা আমার পরিবার। ঠিক তখনই মেহেন্দিকে এই কথাগুলো বলতে লাগলে চন্দ্রনাথ চলে আসে আর এসে বলতে থাকে, বাহ বৌদি, তুমি কি না স্বয়ংবরকে ছেলে বলছো? বাহ, তোমাকে দেখলে তো গিরগিটিও লজ্জা পাবে, এরকম করে ভুল পাল্টেও না। তখন বৈদি বলতে থাকে, কি বলছো এসব, কি বলছো ঠাকুরপো, এসব বলতে হয় না, এসব বলতে হয় না।